কাছে দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান বরক। আহ, আমরা এখন কম বেশি সবাই জানি যে ডক্টর ইউনূসের আকাশে এখন মেঘের ঘন ঘটা। কিন্তু এই মেঘ কিসের ইঙ্গিত? এ এক বড় প্রশ্ন। এবং সেই মেঘ কতটা তীব্রতর, মানে সংকট সামনে কতটা তীব্রতর। এবং অনেকেই বলছেন ডক্টর ইউনূসের হাতে খুব বেশি সময় নেই। তাকে অনেক কিছু গোছাতে হবে এবং তাকে খুব দ্রুতই বিদায় নিতে হবে। আসলে কি তাই? এই প্রশ্নের আজকে জবাব খুঁজবো। এবং যেসব ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। সেনা সেনাবাহিনী যে ৩টি শর্ত দিয়েছে, সেই শর্তর ব্যাপারে আমরা কম বেশি অনেকেই এখন জেনে গেছি। সবকিছু মিলিয়ে আরো একটি কথা খুব জোরালো ভাবে শোনা যাচ্ছে, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা তার সেফ এক্সিটের জন্য ভারতের সাহায্য চেয়েছেন। আসলে কি তাই? এই সব প্রশ্নের আজকে জবাব খুঁজবো। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন, কলকাতা থেকে রয়েছেন সাংবাদিক গৌতম লাহিড়ী। জনাব গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। অনেকেই বলছেন যে ডক্টর ইউনূসের আকাশে মেঘের ঘন ঘটা। আসলে কি কোনো মেঘ আপনারা দেখতে পাচ্ছেন? এবং যে প্রশ্নটি আমি আমার ভূমিকা থেকে করলাম, ডক্টর ইউনূস ভারত সরকারের কাছে সাহায্য চেয়েছেন। এটি কি সত্য নাকি? না, আপনার মানে স্পেসিফিক কোশ্চেনের উত্তরে বলবো যে আমি সেটা জানি না যে ইউনূস ভারত সরকারের কাছে সেফ এক্সিট চেয়েছেন কি জাননি। কিন্তু আকাশের যেটা আপনি শিরোনাম করেছেন মেঘের ঘনঘটা, উনি ৮ই আগস্ট যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন সেখান থেকেই মেঘের ঘনঘটা ছিল। হয়তো বৃষ্টি নামেনি, সেটা অন্য বিষয়, কিন্তু মেঘের ঘনঘটাটা তখন থেকেই ছিল, সেটাই চলছে ১ বছর। আর আমি যেটা আমরা দেখেছি তার ইউনূসের অতীত ইত্যাদি যদি দেখেন, তিনি সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরেও তিনি অবসর নিতে চান না, পদ ছাড়তে চান না। তিনি একটা প্রধানমন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন পদ পেয়ে খুব সহজে ছেড়ে দেবেন, এটা খুব একটা বিশ্বাস হয় না। তবে তার উপর চাপ আছে। সেই চাপটা যে তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি, যেহেতু তিনি একটি নোবেল পুরস্কার জয়ীর মাথায় কোনো কলঙ্ক আসুক এটা হয়তো চাইবেন না। সেই কারণে তিনি ঘোষণা করেছেন যে তিনি নিম্নরাজি হয়েছেন যে ফেব্রুয়ারিতে তিনি নির্বাচন রমজানের আগে করে দেবেন বলে, এরকম সেই নির্বাচনের রোড ম্যাপ তৈরি করার জন্য নির্বাচন কিন্তু আপনি কমিশন যেটি বলছেন এগুলো তো আমরা জানি, কিন্তু আপনি যেটি বলছেন যে তিনি যখন ৫ই আগস্টের পরে দায়িত্ব গ্রহণ করেন, তখন তখনও মেঘের ঘন ঘটা তার আকাশে ছিল আপনি বলছেন। সেটা কি ডক্টর ইউনূস বুঝতে পেরেছিলেন? ১ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন, তখন যেই মেঘ সেটি কি এখন আরো গাঢ় হয়েছে? মানে মেঘটা হচ্ছে। কোন ঠিকই লেভেলের? এটা কি বলেছেন। ঘূর্ণিঝড়ে পরিণত না, হবে? সঠিক সঠিক প্রশ্ন। এবং প্রথম দিকে তিনি বোঝেননি। তার ধারণা গোটা আন্তর্জাতিক দুনিয়া তাকে নিয়ে বাহবা দেবে, আসবে, তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তো তথাকথিত। এবং ফলে সেই ধারণাটা ধীরে ধীরে কাটতে শুরু করে প্রায় বছর শেষ হওয়ার আগে। ফলে আপনি যে মেঘের ঘন ঘটা বলেছিলেন, যে নিশ্চিতভাবে আরো গভীর থেকে গভীরতা রয়েছে। বাদলের রং যে ঘন ঘটা ছিল, সেই ঘন ঘটাটা আরো গভীর হয়েছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। তার একটা বড় কারণ, আমার যেটা মনে হয়, তার যে ওপর আশীর্বাদ যেটা ছিল যাদের, যদি পশ্চিমা শক্তির বলি, তাহলে পশ্চিমা শক্তির যে কোনো কারণেই হোক, আমাদের ধারণা অনুসারে, যে আমি ধারণা ভুল হতে পারে, যে সেই সেই সমর্থনটা তিনি হয়তো আগের মতো পাচ্ছেন না। দ্বিতীয়ত তার যে মেঘের ঘনঘটাটা বড় কারণ, যেই মুহূর্তে মানে স্বর্ণযুগে পৌঁছেছে জামায়াত ইসলামী, তাদের এমন কোনো সুযোগ আসেনি। ফলে তারা জানে যে জামায়াত যখনই কোনো নির্বাচন হোক, তাতে স্বাভাবিক নির্বাচনে তাদের যে আসন সংখ্যা, তারা ঢাকার রাস্তা অচল করে দিতে পারে। কিন্তু সকল ভোটারদের, আমি তো ১২ কোটি ভোটার দেখলাম, তাদের ১০% ১২% ভোট পাবেন বড় জোর। তো সেই ভোট পেয়ে তাদের কিন্তু তাদের যে আকাঙ্ক্ষা ক্ষমতা নিয়ন্ত্রণ করা, যেটা এখন তারা করছেন, সেইটা তখন তারা করতে পারবেন না। এবং ফলে সেই কারণে তারা যে দাবিগুলো করছেন, প্রপোর্শনাল পিয়ার প্রথায় নির্বাচন, মানে আনুপাতিক হারে সিট হোক, যেটা বাংলাদেশে কখনই হবে না। এবং সেটা যখন নির্বাচন কমিশন রাজি হবে না,
তখন তারা কি ভূমিকা পালন করবেন সেই ঘনঘটাটা ইউনূস বুঝতে পারছেন এবার। দ্বিতীয়ত যারা ছাত্র, যারা তাকে প্রধান উপদেষ্টা বানিয়েছেন, সেই ছাত্রদের দলও তারা চান সংস্কার এবং সেই সংস্কারের নামে এবং বিচার তারা বিচার নয় বা একটা হয়ে গেল যা হোক একটা কিছু, কিন্তু সংস্কার হওয়াটা তো সম্ভব নয়। যতগুলো সংস্কারের দাবি করা। ফলে তারা সেই সংস্কার ছাড়া নির্বাচন চাইবেন কি সেটা কিভাবে সামাল দেবেন? সে নিয়ে ইউনূসের চিন্তা বাড়ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তৃতীয়ত হচ্ছে যে সেই কারণে আমি দেখছি যে তিনি ১ম দিনে এক দফা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। আবার হয়তো আরেকটা বৈঠকও আজ হওয়ার কথা আছে এরকম একটা শুনেছিলাম। আশা করি হবে সেটা। কিন্তু এর মধ্যে তার উপর অন্যান্য দল, তার যে সহযোগী যারা সমর্থনে তিনি বসে আছেন, দাবি তুলছে প্রায় যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। তো সেটা নিয়ে একটা দেশে সহিংসতা বা একটা অরাজকতার আশঙ্কা আছে। আইন শৃঙ্খলা এবং নির্বাচন পরিচালনা যদি সেনাবাহিনী করে থাকে, এটা করে দেশে দাদা, কথা খুব ভেঙে যাচ্ছে। আপনার কথা খুব ভেঙে যাচ্ছে, শুনতে পাই না। হ্যাঁ, প্রবলেম আছে এখানে। না, খুব নয়েজ করছে। আপনি কি কষ্ট করে আরেকবার জয়েন করবেন? আমি করা যায় কিনা। জি, জি, আপনি একটু আরেকবার জয়েন করেন প্লিজ। এখানে অনেকেই প্রশ্ন করছেন, আপনারা জানেন আজকের আমাদের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে ভারত, রাশিয়া এবং চীন এই ৩ টি দেশের সঙ্গে যেই আ মা যে একটা উচ্চ পর্যায়ের যে একটা সম্মেলন হয়ে গেল এবং তারা যে জোটবদ্ধ হচ্ছে, এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উপর এর কোনো প্রভাব আছে কিনা? থাকলেও সেটি কোন বিষয়ে? এবং আরেকটি বিষয়, আমরা দেখছি যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে বেশ টানাপোড়েন চলছে। যতটা না উপরে ভেতরে তার চেয়ে অনেক বেশি। সেই টানাপোড়েনে বাংলাদেশ কি ভারতের পক্ষ থেকে একটি রাজনৈতিক বা কূটনৈতিক দর কষাকষির একটি গুটিতে পরিণত হচ্ছে কিনা, কিংবা গুটি না বলে আমি বলব সাবজেক্টে পরিণত হচ্ছে কিনা, এই বিষয়টি আমার খুবই জানার ইচ্ছা। গৌতম লাহিড়ী, আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন একটি প্রশ্ন নিশ্চয়ই, রাইট? আহ, উম, আচ্ছা, ওই ভারত চীন রাশিয়া নিঃসন্দেহে নানজিমেতে শুনতে পাচ্ছেন? একটু একটু দূরে কিছু বলেন তো দেখি। না, অনেক নয়েজি। আমি শুনতে জানি না পাচ্ছেন কি? দর্শক আপনারা যারা আছেন, আপনারা যদি ঠিক এখন শুনতে পাই, দাদা একটু দূর থেকে আমি রাখেন আর প্লিজ। একটা অন্য আরেকটা সেট থেকে আসছি। আপনি দুটো কানেক্টেড করেন না, একটা কানেক্টেড করেন। হ্যাঁ, আপনি অন্য যেকোনো একটা দুটো দিয়ে কানেক্টেড করেন না। দুটো কানেক্টেড করলে নয়েজটা ক্রিয়েট করবে। আপনি যেকোনো একটা বন্ধ করে দেন। আপনার সম্ভবত ২ টা ওপেন দেখে ইকো হচ্ছে। যে কথা আমি বলছিলাম যে ভারত, রাশিয়া, চীন মিলে যে সম্পর্ক এখন তৈরি হচ্ছে, এতে করে বাংলাদেশ সেখানে দর কষাকষির কোনো একটি রাষ্ট্রে পরিণত হয়েছে কিনা, এবং এর ফলে বাংলাদেশের উপর বাংলাদেশের রাজনীতির উপর কি ধরনের প্রভাব আসতে যাচ্ছে, সেই বিষয়গুলি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আহ শেখ হাসিনা তার সাম্প্রতিক ভাষণগুলোতে বলছেন তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন। এগুলির কোনো যোগসূত্র আছে কিনা? আমি জানি আপনাদের অনেকেরই মনের প্রশ্ন এগুলো। এবং ডক্টর ইউনূস কি সত্যি সেফ এক্সিট চাচ্ছেন? এবং তিনি যদি মানে তাকে যদি চলে যেতে হয়, আমি আহ জানতে পেরেছি যে এই ডক্টর ইউনূসের হাতে সত্যি আর বেশি সময় নেই। ফলে তিনি যদি তাকে তল্পিতল্পা গোটাতে হয়, তিনি কোন প্রক্রিয়ায় গোটাবেন এবং তার পরবর্তীতে কি হবে, অনেকগুলো বিষয় কিন্তু জানার বোঝার আছে। ডক্টর জনাব গৌতম লাহিড়ী, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। দেখি আপনার ভয়েস এবার ঠিক আছে কিনা।
না, এবার দেখুন আমি আসলে আমার সার্ভিস প্রোভাইডারটা চেঞ্জ করলাম। আগে যেটা ছিল তার থেকে অন্য। দেখুন শোনা যাচ্ছে কি? একদম পারফেক্ট আছে, পারফেক্ট, পারফেক্ট। জি, বলুন। আমি বলছিলাম যে তাহলে ভারত, চায়না, রাশিয়ার সম্পর্ক কোন দিকে যাচ্ছে? এই ৩ টা তো ভালো মানে এটা তারা এটা জোটবদ্ধ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। জি, জোটবদ্ধ ঠিক, হয়েছে। ঠিক এখন প্রশ্ন। আমেরিকার সঙ্গে তারা দর কষাকষির হিসেবে কি করতে যাচ্ছে? সেখানে বাংলাদেশ আ কোন ধরনের ভূমিকায় আছে? এবং সর্বপ্রথম আমি যেটা বলব যে চীনেতে যেটা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর যে শীর্ষ বৈঠক হয়েছে, শিখরস্থানীয় বৈঠক সকলেই উপস্থিত ছিলেন। আ সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। কিন্তু লক্ষ্য করবেন যে সমস্ত ভিডিওগুলো আমরা দেখেছি এখান থেকে সেগুলো হচ্ছে চীনের শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরো অন্যান্যরা যখন কথাবার্তা বলছেন অত্যন্ত ঘনিষ্ঠভাবে, তার থেকে ভারত, রাশিয়া, চীন একটা অক্ষের কথা আগেই ছিল তৈরি। কিন্তু সেটা এই মুহূর্তে ভারত সরকার কোন সিদ্ধান্ত নেয়নি যে সেই অক্ষটাকে পুনর্জীবিত করা হবে কিনা। কিন্তু এত কাছে একটা বৈঠক হচ্ছে, সেই বৈঠকে নিশ্চিতভাবে আমার ধারণা বা আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে আমি যেটাকে জেনেছি যে বাংলাদেশ প্রসঙ্গ নিশ্চিতভাবে আলোচিত হয়েছে। কারণ এই ৩ টি দেশেরই স্বার্থ জড়িত আছে বাংলাদেশের সঙ্গে। চীনেরও জড়িত আছে, রাশিয়ারও জড়িত আছে। হুম। তার নেটটা এখনো বোধহয় আবার একদমই বাদ হয়ে গেল। ওকে। আ ৩ টে দেশের স্বার্থ তো অবশ্যই বাংলাদেশে আছে। আমি দেখি গৌতম লাহিড়ীকে আবারও সংযুক্ত করার চেষ্টা করব। জি, আ আ আমি আসলে পেয়েছি। জি। আমাদের এখানে একটু প্রাকৃতিক দুর্যোগ আছে। সেই কারণে হয়তো সিগন্যাল সমস্যা হচ্ছে। প্রচুর ওকে, ওকে, বর্ষা হচ্ছে, কন্টিনিউ করুন। বৃষ্টি আপনি হচ্ছে। কন্টিনিউ যে করুন। কথাটা জি। বলছিলাম যে অক্ষটা আপনারা দেখছেন ৩ টে রাষ্ট্রেরই কিন্তু এবং সবসময় দেখবেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেলিবারেটলি এভয়েড করে গিয়েছেন। এবং সেটা দিয়ে একটা বার্তা দিতে চাইছেন যে সামগ্রিক কোনো বহুদেশীয় মঞ্চেও যেখানেই হোক পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক রাখার সম্পর্ক নয়। সেটা এই কারণে এই ভিডিওটা আরো বেশি প্রচারিত হয়েছে এত বাংলাদেশের মানুষ দেখুক বা জানুক যে ভারত পাকিস্তান সম্পর্কে কি মনোভাব পোষণ করে। সবথেকে বড় যেটা ভারতের কূটনৈতিক জয়ী বলে ভারতের সমস্ত গণমাধ্যম বলছেন সেটা হচ্ছে সাংহাই কোঅপারেশনের বৈঠকে যেখানে এর আগে প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে পহেলগাঁওর বিষয়টা উল্লিখিত হয়নি। যে কারণে রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী বৈঠক থেকে বেরিয়ে এসেছিলেন। কিন্তু এবারে ১ম পহেলগাঁওর যে বিস্ফোরণ এবং তাতে যে জঙ্গিরা যে হানা দিয়ে যে নিরীহ মানুষকে হত্যা করেছে সেটা কঠোর ভাষায় নিন্দা তো হয়েছেই। তার সঙ্গে পাকিস্তানের নাম হয়তো হয়নি। কিন্তু এটা বলা হয়েছে যারা এদের মদদ দিচ্ছেন বা প্রশ্রয় দিচ্ছেন তাদের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নিতে এই সাংহাই কোঅপারেশন ঐক্যবদ্ধ। যে ঐক্যবদ্ধের শরিক কিন্তু পাকিস্তান নিজেও। ফলে পাকিস্তানকেও প্রমাণ করতে হবে যে তারা জঙ্গিদের বিরুদ্ধে এই বিষয়টা বার্তাটাই কিন্তু আমার ধারণা আজকের প্রেক্ষাপটে এটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বার্তা। কারণ এই যে যেখানে আমেরিকা উপস্থিতি নেই, আমেরিকা ছাড়া বাকিরা আছে। মূলত আপনি বলতে পারেন ৩য় দুনিয়া প্লাস ১ম দুনিয়ার কিয়দংশ যারা রয়েছেন এরা। এবং সেইখানের এই বৈঠকে যে আলোচনা সে থেকে একটা নিশ্চিতভাবে এটা প্রমাণিত হয় যে যাদের স্বার্থ জড়িত আছে কোথাও এটা মিলিতভাবে ৩ টি রাষ্ট্র তারা মিলিতভাবে কোনোভাবে সিদ্ধান্ত নিতে পারেন কিনা আন্তর্জাতিক স্তরে এবং আঞ্চলিক স্তরেও। তৃতীয়ত ট্রাম্পের যে বিষয়টা, আমার ধারণা এটা নিয়ে বেশ একটা ছবি আমি দেখেছি। আমার নিশ্চিত আমি জানি ওটা নিয়ে একটু মজা করেছেন প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে নিয়ে আরকি বিষয়টা। আ কারণ সেই কথাগুলো তিনি জানাতে চাইছিলেন বাকি রাষ্ট্রপ্রধানদের যে আদতে ট্রাম্প কি চাইছিলেন? কেন কি নিয়ে তার এত মতবিরোধ? হঠাৎ কেন রেগে গেছেন এত? এসব নিয়ে নানা গল্প আছে। ভারতের গণমাধ্যমে গল্প আছে। তাকে নোবেল দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী মোদী একমত হননি। কেউ বলেন যে ট্রাম্প ভারতের যত বড় বিজনেস সংস্থা আছে সেখানে তিনি কারণ ট্রাম্প একজন খুব বড় ব্যবসায়ী। তিনি ব্যবসা ছাড়া কিছু বোঝেন না। তো ফলে সেক্ষেত্রে কূটনীতির থেকেও ব্যবসাটা তার প্রধান বিষয়। তো সেইসব নিয়ে হয়তো মজা-টজা হয়ে থাকতে পারে। কিন্তু মূল বিষয়টা যে আমেরিকার যে বিষয়টা যেক্ষেত্রে হয়তো একটা যৌথভাবে ট্রাম্পের শুল্কজনিত যে আঘাত এসছে, সেটাকে কিভাবে মোকাবিলা করা যায়? একই সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী মোদির ভাষণ যদি দেখেন মোদি কিন্তু স্মরণ করিয়ে দিয়েছেন কেবল ভারত নয়, চীনও কিন্তু জঙ্গিবাদের শিকার।
ফলে জঙ্গিবাদের মোকাবিলা করতে গেলে ভারত চীনকে একত্র এক জায়গায় এক মঞ্চে আসতেই হবে। তাদের নিজেদের মধ্যে যে দ্বিপাক্ষিক যে বিবাদগুলো আছে সেগুলোকে কিঞ্চিৎভাবে দূরে সরিয়ে রাখা। কিন্তু সরিয়ে রাখাও নয়, একই সঙ্গে সিদ্ধান্ত হচ্ছে কিন্তু সীমান্ত বৈঠকটাও যাতে আরো নিবিড় করা যায়। আরো যাতে দ্রুত এই বিষয়ে কোনো একটা ফয়সালার দিকে যাওয়া যায়। ফলে আমার কাছে মনে হচ্ছে সাংহাই কোঅপারেশনের যে বৈঠকটা, শিখর বৈঠকটা, এটা সামগ্রিকভাবে নতুন একটা বিশ্বের যদি বলেন ওয়ার্ল্ড অর্ডার, একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি করার ক্ষেত্রে একটা নতুন দিক নির্দেশ করেছে। এটার পরিণতি আর ১ দিন ২ দিন, এবং আমি জানি ১-২ দিনের মধ্যে ভারতে আরো বহু রাষ্ট্রনেতা সফর করছেন পরপর। মানে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে, রাষ্ট্রনেতা পর্যায়ে, ভুটানের প্রধানমন্ত্রী আসছেন। অনেক কেউ আসছেন যে যাদেরকে হয়তো আমার ধারণা ভারত থেকে একটা কোনো ব্রিফিং দেওয়া হবে যে এই আলোচনার নির্যাস কি? ব্যবসাজনিত বা আর্থিক বিষয় তো রয়েছেই। তার সঙ্গে যেটা সবচেয়ে বড় বিষয় যে কিভাবে ভারত বা বাকি দেশগুলো যে একটা উদ্ভূত এই মুহূর্তে আশঙ্কা, সেই আশঙ্কাটা হলো জঙ্গিবাদ। এবং এটা ভারতের ধরুন, ভারতে এটা মনেই করে যে এই মুহূর্তে দুর্ভাগ্যজনক হলেও ইউনূসের যে কারণে চাপে আছেন তিনি হয়তো চান না। আমি তাকে মনে করছি না যে তিনি জঙ্গি। কিন্তু তিনি যে ঘটনা যার সরকার যেটা করছে তাতে তার উপরই দায় চাপছে। যে তিনি জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছেন। কারণ একের পর এক যারা জেলে আটক ছিলেন, হিজবুত তাহরির লোকেরা মিছিল করছে রাস্তায় নিষিদ্ধ। অথচ প্রশ্ন তুলছেন ভারতে আওয়ামী লীগের নেতারা কেন করছেন? আরে আওয়ামী লীগ তো নিষিদ্ধ আপনার দেশে, ভারতে তো নয়। কিন্তু হিজবুত তাহরির তো সারা বিশ্বে নিষিদ্ধ। তো তাদেরকে অ্যালাও করছেন মিছিল করতে। সেটা ব্যাপারে আপনার মনে হচ্ছে না। আপনার তো কখনো মনে হচ্ছে না যে কেউ তো বাংলাদেশের না সাংবাদিক না আওয়ামী লীগ কেউ তো প্রশ্ন তোলেনি। এতকাল কেন যেন অ অপরাধের অভিযুক্ত তারেক রহমান লন্ডনে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন। কিন্তু নির্বাচনও পরিচালনা করেছেন। সেটা তো অধিকার, সেটা করতেই পারেন। তাতে তো আওয়ামী লীগ আপত্তি করেনি, ভারত আপত্তি করেনি, কেউ না। এমনকি সবচেয়ে মজার কথা যেটা যখন এখানে অস্থায়ী মুজিব সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, স্বাধীন বাংলাদেশ সরকার ভারতে, তখন পাকিস্তান পর্যন্ত আপত্তি তোলে। এখন সেইসব আপত্তিতে আমার মনে হয় সেই কারণে ইউনূস একটু চাপে পড়ে গিয়েছেন। তিনি অর্থনীতিবিদ হতে পারেন। নোবেল পুরস্কার পেয়েছেন। নিশ্চয়ই সম্মানের স্থান তাকে দেওয়া উচিত। কিন্তু আমি বলব না যে লন্ডনের রাস্তায় তাকে যেভাবে শুনেছি পচা ডিম নাকি ছড়া হয়েছিল, এগুলো করা উচিত নয়। বা নিউ ইয়র্কে কোনো একজন উপদেষ্টাকে তাড়া করেছিলেন আওয়ামী লীগের নেতারা, ওগুলো ঠিক নয়। বরং কূটনৈতিক রাজনৈতিকভাবেই মোকাবেলা করা উচিত। কিন্তু সেই ঘটনার পর তো তারা সেখানে সেরকম কোনো প্রতিবাদ করেননি। এইসব কারণে ইউনূস একটা চাপে আছেন, তিনি কি সামলাবেন? আসলে তিনি বিভ্রান্ত, বুঝতে পারছেন না যে কি সামলাতে হবে। তিনি তিনি যেমন তার ফলে এই গুজবগুলো ছড়াচ্ছে যে তিনি কি এক্সিট রুট চাইছেন? এবার আমাকে ছেড়ে দিন, আমি চলে যাই। কিন্তু আমার বিশ্বাস হয় না, বুঝলেন? তার জীবনকে আমি যা পর্যালোচনা করে দেখেছি, তিনি এত চমৎকার সুবিধা এই সরকার আসার পর পেয়েছেন। সমস্ত তার নিজের বিরুদ্ধে মামলাগুলো খারিজ হয়ে গিয়েছে। তার নিজের কোম্পানিকে তিনি করমুক্ত করে দিয়েছেন। তিনি এমনকি বিদেশে শ্রমিক নিয়ে যাওয়ার যে সংস্থা তার সুযোগ সুবিধা আদায় করেছেন। সব মিলিয়ে আর্থিক সুযোগ সুবিধা তো অনেক তার তো কোনো কোম্পানি ট্যাক্সই দিত না, আগেও দিত না। এখন তো দেবেই না। এখন তো করমুক্ত। এই সুবিধা ছেড়ে তিনি চলে যাবেন সন্ন্যাস নিয়ে? কোথায় যাবেন? আমার একটু সন্দেহ আছে। ফলে আসলে কি এটা আমি বলছি না যে তিনি একেবারে যাবেন না। কারণ আপনাদের দেশের নিয়ম অনুসারে কেয়ারটেকার রা নিজেরা যান না। তাদের বাধ্য করতে হয় যেতে। তাদের জনতার আন্দোলনে আগে তাদের বাধ্য করা হয়েছিল। ইতিহাস তাই বলে আরকি। হ্যাঁ, ইতিহাস তাই, এবং এই ইতিহাস আবার কিন্তু তখনও কিন্তু ১৮ মাসের নির্বাচনের কথা ঘোষণা করেছিলেন। আপনি জানেন? সে রাইট। মনে আছে? আমি আজকেই পুরনো ইতিহাস পড়ছিলাম। আমি দেখলাম সেখানে তখনও কেয়ারটেকার সরকার বলেছিল ১৮ মাসের মধ্যে নির্বাচন হবে। যেটা সেনাবাহিনী বলেছিল ১৮ মাস। সেনাবাহিনী ১৮ থেকে এখন ২২ এ চলে গেছে নির্বাচনে। একটু পিছিয়েছেন তারা। ঠিক আছে? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি একই বিষয় ধরে নিচ্ছি আমি, যদি হয় যে ফেব্রুয়ারিতে। কিন্তু এই যে যারা লড়াই করবেন নির্বাচনে, এই ছাত্রদের দল, জামায়াতের দল, তারা তো এখনো আ আমি আরেকজনকে ইন্টারভিউতে বলছিলাম যে, "আপনি এদের কাউকে ইন্টারভিউ করুন, তাদের দিয়ে বলান যে, হ্যাঁ, আমরা নির্বাচনে যাচ্ছি।" তাহলে তারপরে আমাদেরও একটু বুঝতে সুবিধা হয়, বলতেও সুবিধা হয়। নাহলে আমরাও অনেক সময় উড়ো খবরে বিভ্রান্ত হই। তাই না?
রাইট। তো এখন আমি আপনার যে ভারত, চীন, রাশিয়ার যে জোট, এই জোটে আ আ আ যদি সক্রিয় হয়, দেখুন অনেকে মনে করছে এটা একটা শক্তিশালী জোট হবে। আপনিও বলছেন যে আ বিশ্ব এখন যেই আ আম যেই কি বলবো মনোপলি চলছে, এটার বিপরীতে একটা নতুন জোট হলে পরে একটা ভারসাম্য হয়তো আসবে। হোয়াট এভার দ্য রিজন। কিন্তু আমরা একটা ছোট্ট দেশের মানুষ, ইউ নো সো আমি জানতে চাই বাংলাদেশ কি ধরেন এই যে জোট হচ্ছে এবং আপনি বলছেন যে আ আরো অনেকগুলো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সামনে ভারত সফর করবে। তাদেরকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিফ করবেন। সেই ব্রিফিং এও কি বাংলাদেশ প্রসঙ্গটি থাকবে? না, আমি দেখুন এই ব্যাপারে আগাম বলাটা অনুচিত আরকি। আ আমি কোনো অনুমানের ভিত্তিতে কোনো কথা বলতে চাই না। আমি যেটা বলছি এখন যে এই মুহূর্তে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এ যে আলোচনা হয়েছিল, সেখানে নিশ্চিতভাবে দেখবেন ডকুমেন্টেই লেখা আছে যে আঞ্চলিক বিষয় উত্থাপিত হয়েছে। ফলে আঞ্চলিক বিষয় বলতে আঞ্চলিক বিষয় তো নিশ্চিতভাবে তো তার মধ্যে একটা বাংলাদেশে যেহেতু ঘটনাবলী ঘটছে, সেখানে নির্বাচন হবে কি হবে না, নির্বাচন নিয়ে সমস্যা কি, ইত্যাদি বিষয়ও থাকছে। ফলে ভবিষ্যতে এই বিষয়টা আলোচিত হবে কি হবে না সেটা এখনো কিন্তু ঠিক নেই। আমি সেটা আগাম কোনো আলোচনা না হওয়ার পরে আমি বলতে পারবো। আলোচনা হওয়ার আগে বলতে পারব। আমি বুঝতে পারছি দাদা। এখন আপনি আমাকে তাহলে বলুন যে এই যে সাংহাই কোঅপারেশন এর যে আলোচনাগুলো হয়েছে, এখানে কি ভারত এবং আমেরিকার মধ্যে যেই টানাপোড়েন, একটা কূটনৈতিক টানাপোড়েন তো আছে, হ্যাঁ? তো সেই টানাপোড়েনে বাংলাদেশ কি একটা অস্ত্র কিনা? না, বাংলাদেশ কোনো অস্ত্র কিনা আমি নেই না। সেটা হচ্ছে সরাসরিভাবে বাংলাদেশের ঘটনাবলীর উপরে ভারত, চীন, রাশিয়া ৩ টি দেশই রাষ্ট্রই প্রভাবিত হবে। এবং যে কথাটা জঙ্গিবাদের কথা যেখানে উল্লেখিত হয়েছে স্টেটমেন্টে। ফলে এই প্রভাবটা আমেরিকা তো আটলান্টিক পাড়ের আমেরিকা। সেখানে তো কোনো প্রভাব পড়াবে না। আমেরিকার সঙ্গে বর্তমান ইউনূস সরকারের সম্পর্ক যেটা আমরা শুনি আগে যেটা ছিল, আমি যেটা শুনছি বা মনে হচ্ছে যা, আমেরিকা সম্ভবত একটু বোধহয় হাত তুলে নিয়েছে বা একটু হতাশ হচ্ছে। তারা যেটা ভেবেছিলেন যে আমি বলছি যেটা ইউনূসের পক্ষে চিন্তার বিষয়। তাদের ধারণা ছিল যে পেন্টাগন বা হোয়াইট হাউসে যে তারা ইউনূসকে দিয়ে তাদের অর্জিত বিষয় তারা সাফল্য আনতে পারবে। কিন্তু সেটা আনতে পারছেন না। নানা বে বে বিবিধ ব্যবধান দেখা যাচ্ছে। বি বিবাদ হচ্ছে করিডোর প্রসঙ্গে, আমেরিকাকে আরো সুযোগ দেওয়া প্রসঙ্গে কিংবা ধরুন সেন্ট মার্টিন দেওয়ারই বিষয়। এখনো তো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাতে আমেরিকা বিরক্ত হতে পারে। এখন আমেরিকা তাই চাইছে যে একটা দ্রুত কোনো রাজনৈতিক সরকার আসুক, তাদের দিয়ে যদি ফের আবার কোনোভাবে কিছু করা যায়। তাহলে আপনি তো শুনেছেন বোধহয় ডোনাল্ড যদি সর্বশেষ যে বৈঠকে এসেছিল, তিনি যে বৈঠকটা করেছিলেন অনেকের মধ্যে, তাতে এমন কথা বলেছিলেন যে আমেরিকা চাইলে কোনো সরকারকে ফেলতে পারে না, এটা হয় না। সে কথাটা আজকে বেরিয়ে এসছে, আজকে জানা যাচ্ছে। ফলে আমেরিকা তো চাইতেই পারে কোনো সরকারকে ফেলে দেওয়ার ক্ষেত্রে। কিন্তু সে অনেক জায়গায় চেষ্টা করতে পারে। বড় দেশ হলে ভারতের মতো বড় দেশ হলে ছোট, ছোট দেশে তারা সফল হয়ে থাকে। তাদের তাদের এজেন্ডা অনুসারে তারা সরকার আনতে পারেন। দরকার হলে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানকে হত্যাও করিয়ে দিতে পারেন। কিন্তু সেটা ভারতের মতো তো বিশাল দেশ, সেখানে হয়তো করা হয়তো তাদের পক্ষে চেষ্টা করেন। কিন্তু আমি বলছি না তারা চেষ্টা করছেন না, এখনো হয়তো করছেন। আ জি। চেষ্টা হয়তো করবে যে ভারত সরকারকে কিভাবে বিবৃত করা যায়। তার একটা বড় প্রধান কিভাবে ব্যবসায়িক দিক থেকে তিনি তো নিজের দেশেও ধাক্কা খেয়েছেন ট্রাম্প। তিনি তো তার দেশের সুপ্রিম কোর্টে তো প্রশ্ন তুলেছেন না এই শুল্ক তার একতরফা শুল্ক নীতি সম্পর্কে। রাইট। ফলে অনেক কিছু এখনো আমি বলব এটা হিন্দিতে শুনতে খুব ভালো লাগে। সেটা হচ্ছে পিকচার আভি বাকি হ্যায়। পিকচার আমি বাকি কিন্তু আ আ কত পিকচার বাকি? আমি যেগুলি জানতে চাচ্ছি বর্তমান পরিস্থিতি সংক্রান্ত, সেটি হচ্ছে যে ধরেন আপনি বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা, হ্যাঁ? অনেকেই বিশ্বাস করে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আপনি দেখছেন ইদানিং আমেরিকায় যে বাংলাদেশের অ্যাম্বাসাডার বাংলাদেশের যে বাংলাদেশে আমেরিকার যে অ্যাম্বাসাডার রয়েছেন মিস জ্যাকবসন, তিনি
ইদানিং খুব তৎপরতা শুরু করেছেন। তিনি লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। তিনি প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন। অনেকের সঙ্গে খুব বৈঠক করছেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু মানে হঠাৎ করে তার তৎপরতা এইসব রাষ্ট্রের মানে এই সাংবিধানিক এই সমস্ত পজিশনের সঙ্গে এগুলি খুবই ইঙ্গিতপূর্ণ। আমরা এরকম তৎপরতা 111 এর সময়ও দেখেছি, তাই না? সো আমরা জানি এগুলো কিসের আলামত। আপনার কি মনে হয় আমেরিকা এখন চায় যে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচনটি অন্তত হোক? আপনি বলেছেন দেখুন যে চাওয়াগুলো ডক্টর ইউনূসের কাছে ছিল সেগুলো ডক্টর ইউনূস পূরণ করতে পারছেন না, এই ব্যাপারে আমেরিকা মোটামুটি নিশ্চিত হয়ে তারা নাখোশ আছেন। কিন্তু তারা কি এখন এরকম চাচ্ছেন যে ডক্টর ইউনূসের অধীনে শুধু নির্বাচনটি হোক? অন্তত এইটুকু হোক। দেখুন, প্রথম কথা একটু আহ, ছোট করে সংশোধন করতে চাই। সেটা হচ্ছে ঢাকায় কোনো রাষ্ট্রদূত নেই, যিনি আছেন তিনি চার্জ দ্য অ্যাফেয়ার্স। ভারতে যিনি রাষ্ট্রদূত আছেন তাকে কিন্তু ভারতের নন, তাকে দক্ষিণ এশিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার সঙ্গে মধ্য এশিয়া। ফলে এই যে বিস্তীর্ণ অঞ্চল তিনি যেটা দেখবেন, যার মধ্যে বাংলাদেশও পড়ে, ফলে চার্জ দ্য অ্যাফেয়ার্স এর একজন বস তিনি কিন্তু ভারতে আছেন। তিনি ভারত থেকেই, কিন্তু এটা একটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের নতুন ধরনের সিদ্ধান্ত, যে আগে কখনো দেখা যায়নি। একটি দেশের রাষ্ট্রদূত আরেকটি দেশের উপরেও নজর রাখবেন, পর্যবেক্ষণ করবেন। ফলে এই চার্জ দ্য অ্যাফেয়ার্স কে হয়তো ঘন ঘন এসে এখানে রিপোর্ট করতে হতে পারে। সেটা এখনো করেননি, কিন্তু দেখবো আর কি, ভবিষ্যতে তিনি যখন আসবেন, যখন দায়িত্ব নেবেন, তখন হয়তো হবে। এখনো তিনি অফিসিয়ালি দায়িত্ব নেননি। ফলে এটা একটা লং টার্মের ব্যাপার আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি যে প্রশ্নটা করছেন, না আমি আমেরিকার হয়ে কোনো জবাব তো দিতে পারবো না যে তারা ইউনূস সম্পর্কে সম্পূর্ণ হতাশ হয়ে গিয়েছেন, ফলে তারা চাইছেন যে অন্য কিছু হোক। সেটা আমি কিন্তু জানি, সেটা বাংলাদেশের যারা রয়েছেন তারাই ঠিক করবেন, তারাই বুঝতে পারছেন হবে কি হবে। তবে এটা নিশ্চিত আপনাকে বলতে পারি আমি, আমাদের ধারণা, ভারতীয় গোয়েন্দাদের ধারণা, এবং যদি বলেন একটি তো সংবাদ মাধ্যম আমাকে আবার ডিপ স্টেটের লোক বলেছে, সেই ডিপ স্টেটের ধারণা যে এই ডিসেম্বরের মধ্যে হেস্তনেস্ত হবে। ডিসেম্বরের মধ্যে একটা হেস্তনেস্ত হয়ে যাবে এবং হয়ে যাওয়া উচিত। কারণ এটা এতদিন, আপনি তখন দেখুন না, একই ইতিহাস পুনরাবৃত্তি হচ্ছে। মানে বিখ্যাত একজন মার্ক্সীয় দার্শনিক তিনি লিখেছিলেন, ট্র্যাজেডি যখন প্রথমবার যখন ইতিহাস পুনরাবৃত্তি হয় তখন সেটা ট্র্যাজেডি, আর দ্বিতীয়বার যখন সেটা তার পুনরাবৃত্তি হয় তখন সেটা প্রহসন। আজকে দ্বিতীয় ট্র্যাজেডি হয়েছে বাংলাদেশে, যেটা প্রহসন। ফলে এই প্রহসনের একটা শেষ হবে, এবং প্রহসন তো বেশি দিন চলতে পারে না। 111 শেষ হয়েছে, এটাও শেষ হবে। এটার নাম 111 হয়তো নয়, এটাকে আপনি নাম দিতে পারেন, যাই হোক, 5/24 এরকম একটা কিছু বলুন। এই বলে হয়তো ভবিষ্যতে কেউ এটাকে থিওরাইজ করা যেতে পারে। কিন্তু এই ঘটনা তো অস্থায়ী আপনার ঘটনা। মনিরুদ্দিনের সময়ে তো মবক্রেসি ছিল না, রাইট? হুম, তো সুতরাং পুনরাবৃত্তি বলা হ্যাঁ, যায় না। এটা ঘটনা, সেই সময় সেনাবাহিনী যে তৎপরতা, যে ধরনের অসামান্য দক্ষতায় আইন শৃঙ্খলা রক্ষা করেছিল, আজকে আপনাদের সর্বশক্তিমান সেই সেনাবাহিনী সম্পূর্ণরূপে ব্যর্থ এবং নিন্দিত। যে সেনাবাহিনী আইন শৃঙ্খলা নেওয়ার দায়িত্ব নেওয়ার পরে পুলিশকে নয় দোষ দেবেন, পুলিশ ব্যর্থ। পুলিশের পরে আইন শৃঙ্খলার দায়িত্ব চোখের সামনে তারা যেন মনে হচ্ছে কিরম যেন ঝিমিয়ে পড়েছে। তারা যে উৎসাহটা 5ই আগস্টের যেই দিন থেকে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, আর আমরা রাস্তায় বেরোবো না, গুলি চালাবো না, তারপর থেকেই তাদের কিরকম যেন একটা নড়বড়ে অবস্থা হয়ে গিয়েছে। তারা ক্যান্টনমেন্টেই থাকছেন, ক্যান্টনমেন্টেই আছেন, এবং সেই ধরনের কোনো লক্ষণ দেখছি না। যে আদৌ কখনো কখনো মনে হচ্ছে, কেউ কেউ বলেছেন বাংলাদেশে কি আদৌ সেনাবাহিনী আছে? আছে কিনা, মাঝে মাঝে তো ভাষণ শুনতাম সেনাপ্রধানের, আজকাল সে ভাষণটাও হয় না। সেই কারণে কোন একটা টিভি না পুরোনো ভাষণটা আবার রিপিট করছে। আমি ভাবলাম আবার ভাষণ দিয়েছেন? তো বললো না, এটা পুরোনোটা রিপিট হয়েছে। ওই দিন যেটা মানে ওনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, আপনি বলেছিলেন ডিসেম্বরের নির্বাচন, আমি বলেছিলাম আইন হাতে নেবেন না, দেখে নেবো। কিন্তু সেই দেখে নেওয়ার তো কোথায়, তার সেনাবাহিনী অসহায়। এরকম ঘটনা বাংলাদেশে ঘটেনি কখনো। সেনাপ্রধানকে জন্য জবাব দেওয়া উচিত, সেনাপ্রধান সম্পর্কে প্রশ্ন তোলা যায় না, প্রশ্ন ওঠে না। কিন্তু ঘটনা হচ্ছে আজ যা ঘটেছে, তো সেনাপ্রধানই ম্যাজিস্টেরিয়াল পাওয়ার নিয়ে আছে সেনাবাহিনী। কেন চট্টগ্রামে এই ধরনের হাঙ্গামা হবে? সেনাবাহিনী জবাব দেবে না? তো কেন মব লিঞ্চিং হবে? সেনাবাহিনীর গুলিতে একজন মারা গেছে বলে আমি খবর দেখেছি। হ্যাঁ,
হুম। আহ, এবং আমিও দেখেছি নীলপাহাড়ি, সম্ভবত নীলফামারীতে, এবং সেই নিয়ে নীলফামারীতে। প্রবল সেখানে উত্তেজনা তৈরি হচ্ছে। এমনকি আমি এটাও দেখেছি যে ছাত্র যে দলের যে একজন যুগ্ম সম্পাদক, তিনি খুব কঠোর বিবৃতি দিয়েছেন ফেসবুকে, এবং তিনি নিন্দা করেছেন শ্রমিক হত্যার। ফলে এই সেনাবাহিনীর বিরুদ্ধেও তো দেখছি ক্রমশ ধীরে ধীরে একটা ক্ষোভ জন্মাচ্ছে। এটা তো হওয়া অবাঞ্ছিত ছিল। এটা বাংলাদেশে কখনো ঘটেনি। যে সেনাবাহিনী অত্যন্ত দেশপ্রেমিক, রাষ্ট্রের স্বার্থে তারা তাদের জীবন বিপন্ন করেছেন অনেকবার। তারা যে কাজ করেছে, আজ তাদের কেন এরকম দশা, এটা একটা পৃথক তদন্তের বিষয়। এটা ভাবতে হবে, পরে দেখতে হবে। নতুন কোনো নির্বাচিত সরকার হলে আমার মনে হয় তাদের এটা একটা দায়িত্ব হতে পারে যে সেনাবাহিনীর কি করা উচিত, কোন সময় কি করা উচিত। আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেনাপ্রধানকে নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে। তো ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনার মূল্যায়নটি কেমন? হ্যাঁ, সরি, ওয়াকরুজ্জামান। ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনার মূল্যায়নটি কেমন? তাকে নিয়ে তো অনেক কথা হচ্ছে। না, মূল্যায়ন আ বলতে আমি তাকে একজন রাষ্ট্র রাষ্ট্রনায়ক প্রেমী একজন সেনাপ্রধান হিসেবেই মনে করি। তিনি রাষ্ট্রবিরোধী কোনো কাজে লিপ্ত আদৌ, এরকম আমার কোনো মনে হয় না। কিন্তু আমি শুনেছি যে তিনি একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে রক্ষা করার যে দায়িত্ব তার নেওয়ার কথা ছিল, সেই দায়িত্ব তিনি ব্যর্থ হয়েছে। তার তো ব্যর্থতা সেদিন থেকে। শুনুন, আপনি নির্বাচনটা পছন্দ না করতে পারেন, কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী তো, তাকে রক্ষা করতে পারছেন, তাকে দেশ ছেড়ে চলে আসতে হচ্ছে। কার ব্যর্থতা? সেনাবাহিনীর ব্যর্থতা। কারণ এটা সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন শেখ হাসিনা। সুপ্রিম কমান্ডারকে যারা রক্ষা করতে পারেন না, তাদের কোনো নৈতিকতা বোধ আছে? যদি না কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে থাকে। সেটা আমি তো জানি না, সেটা তদন্তের বিষয়, ভবিষ্যৎ বলবে। কিন্তু সেটা আমি তো এরকম কোনো কমেন্ট করতে চাই না। তারা যেন মনে না করেন আমি তাদেরকে ষড়যন্ত্রে সামিল কোনো বলতে চাইছি। কিন্তু আমি বলছি, তাদের সুপ্রিম কমান্ডারকে তারা রক্ষা করতে পারেননি, তো লজ্জার বিষয়, আর কিছু হয় না। এখন আপনি আপনি দেখুন, আ আমরা শুনেছি ভারতের সেনাপ্রধান তিনি বলছেন যে উম বা বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে তার দফায়, দফায় ফোনে আলাপ হয়েছে। রাইট? আবার আমরা সাম্প্রতিক এটুকু জানতে পেরেছি আওয়ামী লীগের কয়েকজনের কাছ থেকে। তারা বলছেন যে শেখ হাসিনা হেলিকপ্টারে ওঠার পরে মানে প্লেনে ওঠার পরে আ সেনাপ্রধান তাকে ফোন দিয়েছেন এবং তিনি বলেছেন, "স্যার আমার উপর ভরসা রাখতে পারেননি।" তিনি জানতেন না যে শেখ হাসিনা চলে যাচ্ছেন। এটির সত্যতা আরে, কতখানি? সেনাবাহিনীর হেলিকপ্টার আর মানে বায়ুসেনার হেলিকপ্টার আর বায়ুসেনার বিমান, এটা কি শেখ হাসিনার পক্ষে কি ওলা উবেরের মতো ভাড়া করা যায় নাকি? আমি তো এটা জানতাম না। শেখ হাসিনা কি ওলা উবেরের মতো ভাড়া করে গেছেন, ওটিপি দিয়ে গেছেন, তারপরে যে ভাই ওটিপি 5657 চলো ভারত, এরকম ভাবে কি যাওয়া যায় নাকি? নৌবাহিনী, এবং শুনেছি নৌবাহিনী, বিমান বাহিনী তারা সাহায্য করেছেন। কারণ সেনাবাহিনীর কথা তো আপনারা শুনেইছেন সকলে, যে তিনি শেখ হাসিনা নিজেই অনেক আওয়ামী লীগ নেতাকে বলেছেন, যে যারা কথা বলেছেন তার সঙ্গে, যে তিনি ভরসা করেছিলেন, তিনি ইস্তফা দিতে চেয়েছিলেন ৩ তারিখে। সেনাপ্রধান তাকে ইস্তফা দিতে বারণ করেছিলেন। বলেছিলেন ভরসা রাখুন। কিন্তু ভরসা রাখুন শুধু তাই না, এই সেনাপ্রধানের অনুরোধে ৪ আগস্ট আওয়ামী লীগের যে প্রোগ্রামটা দেওয়া ছিল, সে প্রোগ্রামটাকে বাতিল করতে বলা হয়। সে প্রোগ্রামটা বাতিলও করে দেওয়া হয়। এবং যে কারণে আওয়ামী লীগ ঘরে বসেছিল। তাদের ধারণা ছিল সেনাবাহিনী, সেনাপ্রধান গোটা বিষয়টা দেখছেন এবং তারা এটা রক্ষা করবে। তারা তো পারেননি। ফলে তিনি শেখ হাসিনা চলে যাওয়ার পর ফোন করেছেন, কিভাবে টেলিফোনে কথা বলেছেন উড়ন্ত বিমানে ৩৫,০০০ ফুট উপরে। আমি জানি না, স্যাটেলাইট ফোনেই হয়তো কথা বলা যায় বিমানে। কিন্তু আম এটা আমি জানি না। উনি বলেছেন, এর কোনো সত্যতা আমি জানি না। কোনো প্রমাণিত হয়নি, বা এখনো ভবিষ্যতে কোনদিন শেখ হাসিনার সঙ্গে কথা হলে আমি জিজ্ঞেস করব যে আপনাকে সেনাবাহিনী প্রধান ফোন করে এরকম বলেছিলেন কিনা? বা অন্য কাউকে বলেছেন। কারণ ওই প্লেনে তো ৩ জন ছাড়া কেউ ছিলেন না। ফলে আমি জানি না যে আর কাকে তিনি বলেছেন সেনাপ্রধান। রাইট। আ কিন্তু আপনি আপনি আপনার এই বক্তব্যেই বলছিলেন যে আ আ সেনাপ্রধান অসহায়। কি অসহায়ত্ব আপনি তার এস দেখছেন? অ অসহায়, প্রথমত তিনি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সুপ্রিম কমান্ডারকে বাঁচাতে পারেননি। দেশ ছাড়তে বাধ্য, কেন? তিনি তো দেশ বাঁচানোর ছাড়ার চেষ্টাই ক্ষেত্রে করেননি। না কোনো তিনি কি চেষ্টাই আপনার কি কিন্তু মনে হয় তিনি করেননি। বাঁচানোর চেষ্টা করেছেন? না, এক এক দ্বিতীয়ত আজকের দিনে যখন তাকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হলো, তিনি যে ভাষণে বলেছিলেন যে কথাটা, যেটা রিপিট করলো একটা টেলিভিশন,
যে এত লক্ষ পুলিশ আছে, এত লক্ষ আনসার বাহিনী আছে, সকলেতে তারা সবাই আমরা তো ৩০,০০০ মাত্র সৈন্য, সেই দিয়ে কি এক ধরনের ব্যর্থতার স্বীকারোক্তি। তুই আজকে যা যা ঘটনা বাংলাদেশে ঘটছে, সেনাবাহিনীর হাতে যদি ম্যাজিস্টেরিয়াল পাওয়ার থেকে থাকে, তাহলে সেটা প্রয়োগ করতে পারছে না কেন জানেন? কারণ অধিকাংশ ক্ষেত্রেই হামলাটা করছে হয় এই সরকারের সমর্থক কোনো দল বা কোনো গোষ্ঠী। সেই কারণে তাদের বিরুদ্ধে তিনি আর হাত তুলতে পারছেন না, যেখানে তিনি অসহায়। এই কারণে তিনি অসহায়। যদি ইউনূস অসহায় হয়ে থাকেন, তাহলে সেনা প্রধানও অসহায়। এটা আমরা দূর থেকে দেখছি, আমাদের ভুল অ্যাসেসমেন্ট হতে পারে। তিনি তো এনশিওর করার দরকার ছিল যে নির্বাচনটা করুন, নির্বাচনের স্থির একটা সরকার তৈরি হোক। একটা নির্বাচিত দল, একটা বড় রাজনৈতিক দল, তারা যদি বঞ্চিত হয়ে থাকে এতকাল, তাহলে তাদের একটা সুযোগ দেওয়া হোক, তারা ক্ষমতায় আসুক, তাতে আপত্তি কি আছে? কিন্তু দেখে মনে হচ্ছে তিনিও এ ব্যাপারে যেন যতটা বলেছিলেন, একবার নয় তিনি ৩ বার বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। মনে আছে নিশ্চয়ই ১ম বার বলার পর ইউনূস প্রতিবাদ করেছে। প্রধানের বলার কোনো ক্ষমতা নেই, অধিকার নেই। এবং প্রতিবাদ করেছেন নিউ ইয়র্ক থেকে জাতিসংঘে যাওয়ার। দ্বিতীয়বারও তিনি রিপিট করেছেন, তৃতীয়বারও বলেছেন, এমনকি এও বলেছেন যে তার মতের সঙ্গে ইউনূস সম্পূর্ণ একমত, এটাও বলেছেন। অথচ নির্বাচনটা ঠিক হলো তারিক রহমানের সঙ্গে কথা বলে ফেব্রুয়ারি। ঠিক আছে, সেটা নয় মেনে নেওয়া গেল। কিন্তু এখন যারা বলছেন রোজ যে নির্বাচন এইভাবে হওয়াটা হবে না, সেক্ষেত্রে সেনাবাহিনীর তো আবার উচিত ছিল এসে আরেকবার এনশিওর করা দেশের মানুষকে যে না, যেটা বলা হয়েছে, ইউনূস সাহেব যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই প্রতিপালিত হবে। তিনি তো কমান্ডার কনফারেন্স করেন প্রতি মাসে শেষ দিকে। সে সময় সেখানে কি বলেছেন আমি সেটা জানি না অবশ্য, সেটা প্রকাশও হয়নি এবারে। ফেব্রুয়ারি ইলেকশন ব্যাপারে তিনি আর ফার্দার কোনো মন্তব্য করেননি। গৌতম লাহিড়ী, আপনি কি শুনতে একটা পাচ্ছেন? বিবৃতি দেখলাম সেনাবাহিনীর। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। একটা বিবৃতি দেখলাম যে তিনি চীন থেকে ঘুরে আসার পরে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। তার সেই ভিজিট সম্পর্কে বলেছেন এবং বাকি বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং এটাও তারা বলেছেন যে এ ব্যাপারে কোনো গুজব কিছু নেই। এবং পরে তারা বলেছেন যে এরকম কোনো বিষয় নয়। তারা চান সেনাবাহিনী এই সরকারের পাশেই আছে, সরকারের সঙ্গেই আছে। সরকারের সেনাপ্রধান সেনাপ্রধান নজিরবিহীনভাবে তিনি এই প্রধান সঙ্গে বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন। থাকুন, পাশে থাকুন। হ্যাঁ, এটা জি? 111 এর সময় হয়েছিল একবার শুনেছি। 111 এর সময় এরকম একটা ঘটনাও ঘটেছিল। তখনকার সেনাপ্রধানও নাকি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছে। এবং সেটার সঙ্গে এটা কোনো আমি কোনো মানে এরকম কোনো উপসংহার টানতে চাই না যে তার মানে আরেকটা 111 হচ্ছে। কিন্তু এই কারণেই মেঘের ঘনঘটা, এই কারণেই জি। ইউনূস সাহেব চিন্তায় পড়েছেন। আ আমার আরো কয়েকটি প্রশ্ন আপনার কাছে আছে। ধরেন না, আর ভারতের সঙ্গে বেশিক্ষণ কি করা যাবে? আর বেশিক্ষণ, আর ২ টো প্রশ্ন, আর ২ টা প্রশ্ন। অনেকক্ষণ ভারতের সঙ্গে আর বাংলাদেশ সেনাবাহিনীর এখন সম্পর্কটি কি রকম? আমরা যেরকমটি ভারতের সেনাপ্রধানের মুখে শুনেছিলাম যে তাদের প্রায়ই কথাবার্তা হয়। এখনো কি সেই অন্তরঙ্গতা আছে? না, না, অন্তরঙ্গতার প্রশ্ন নয়। এটা বন্ধুত্বের প্রশ্ন নয়। এটা একটা দেশের সেনাবাহিনী তার প্রতিবেশী রাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে, প্রত্যেকটা দেশের সেনাবাহিনীর সঙ্গেই, এমনকি পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে একটা হটলাইন থাকে। প্রয়োজনে সেটাতে কথা হয়। কিন্তু সেই কথাটা সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে আর হয়েছে কিনা এটা আমি আ প্রতিরক্ষা বাহিনী থেকে কোনো কনফার্মেশন করিনি বা চেষ্টা করিনি জানার। এটা ভালো প্রশ্ন। এটা আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা পাওয়া উচিত এবং নিশ্চয়ই চেষ্টা করব। যদি জানতে পারি নিশ্চয়ই জানিয়ে দেবো আপনাকে। জি। আরেকটি বিষয় যে অনেকেই শোনা যাচ্ছে যে মানে ভারত শেখ হাসিনা তার বক্তব্যগুলোতে বলছেন যে তিনি বাংলাদেশে নেতাকর্মীদের জানাচ্ছেন যে তিনি খুব সহসা দেশে ফিরবেন। ভারতের নেতাদের সঙ্গে তার যোগাযোগের মাত্রা বেড়েছে বলেও শোনা যাচ্ছে। তিনি বিভিন্ন রকম বৈঠকও করেছেন। এই বিষয়ে কি আপনার কাছে কোনো তথ্য আছে নাকি? না, সেটা তো তথ্য এইটাই যে হ্যাঁ, কারণ আগস্ট মাসে বিশেষ করে তিনি এই সমস্ত সক্রিয়তা দেখিয়েছেন, যেটা বলা হচ্ছে, এটা করেছেন, এটা ঘটনা। বিভিন্ন আওয়ামী লীগের নেতারা যারা এসছেন বা আছেন, অন্য কোথাও থেকে কখনো আসছেন ভারতে, তারা কেউ তাদের সঙ্গে তিনি ফিজিক্যালি দেখা করেছেন। একটা বিষয় তো আছেই যে তার বিরুদ্ধে যে মামলা আছে, সেই মামলাগুলোর বিষয়ে তিনি আলাপ আলোচনা করার জন্য কিছু বৈঠক করেছেন। কিন্তু আগস্ট মাসে তিনি একটা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছেন যে কিভাবে
ভবিষ্যতে আওয়ামী লীগের চেহারা বা কাঠামো কি হতে পারে? আমার ধারণা হয়তো নানা রকম মত আছে। অনেক মত আছে যে তরুণ যুবাদের সামনে নিয়ে আসা উচিত। আ প্রবীণরা থাকুন, তাদের পরামর্শেই চলবে দল। কিন্তু সামনে আসা উচিত আরো বেশি তরুণদের। এরকম কিছু আলাপ আলোচনা হয়েছে। এরকম কিছু আলাপ আলোচনা হয়েছে শুনেছি। কিন্তু ফিরে যাওয়ার বিষয়টা তিনি খুবই আবেগপ্রবণ হয়ে বলেছিলেন। তার কারণ গোপালগঞ্জে ঘটনার পর তিনি চেয়েছিলেন ফিরতে এবং সেটা তিনি ভারত সরকারকেও বলেছিলেন যে তিনি ফিরতে চান। কিন্তু তার পরিবারের লোকেরা সকলে তাকে এই মুহূর্তে তাকে নিষেধ করে যে এই মুহূর্তে ফিরে গিয়ে তো লাভ কিছু নেই। কারণ তারা বলেছিল যে বাংলাদেশের জন্য শেখ হাসিনাকে প্রয়োজন আছে। শেখ হাসিনার কতটা কি দরকার সেটা পরের কথা। কিন্তু বাংলাদেশের জন্য শেখ হাসিনাকে প্রয়োজন। যে তার প্রাণ গেলে সেটাতে গোটা আওয়ামী লীগের পক্ষে বিরাট একটা বড় ধাক্কা হবে। এই ৫ই আগস্টের থেকেও বড় ধাক্কা। ফলে সেই কারণে তাকে শেষ পর্যন্ত সকলে মিলে বোঝাতে সম্মত হয়েছেন। তিনি নিজেও উপলব্ধি করেছেন যে তাকে একটা দীর্ঘ লড়াই করতে হবে। সেই দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি তিনি নিচ্ছেন। কিন্তু এক্সাক্টলি কি হয়েছে আ এরকম কেউ যদি দাবি করে থাকেন সেটা ভুল। আমিও সত্যি কথা বলছি আমিও জানি। জি, বুঝতে পেরেছি। আপনাদের শেষ প্রশ্ন, আ বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক দলগুলোর মানে ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্কটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বলা হয় যে আমেরিকার কি বলে আওয়ামী লীগের সঙ্গে সবচেয়ে আ আ উষ্ণ সম্পর্ক ভারতের। আ তারপরে ধরেন বিএনপির সঙ্গে এক ধরনের সম্পর্ক এখন কি বাড়ছে কিনা? বা বিএনপির সঙ্গে সম্পর্কের উষ্ণতা কতটুকু এসেছে? জামাতের সঙ্গেও সম্পর্কের বেশ আ আলাপ আলোচনা শুনতে পাই। সম্পর্ক গভীরতর হচ্ছে, গাঢ় হচ্ছে। সামগ্রিকভাবে এবং জাতীয় পার্টির সঙ্গে আপনার ভারতের সম্পর্কটি অনেক পুরনো। রাইট? এখন সাম্প্রতিক সময়ে ভারতের আ যা সাম্প্রতিক সময়ে এই গত গত কদিন আগে জাতীয় পার্টির উপর হামলা হয়েছে আপনি জানেন। এবং তাদেরকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। সামগ্রিকভাবে এই যে প্রধান এখন বিএনপি, জামাত এবং জাতীয় পার্টি এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাদের সঙ্গে বেশি সুসম্পর্ক এই মুহূর্তে বা কমফোর্টেবল অবস্থায় ভারত আছে? না ভারতে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের বিষয়ে একটা রাজনৈতিক সর্বসম্মতি আছে। যিনি যে দলেরই হন। কংগ্রেস, বিজেপি, বামপন্থী যে দলেরই হন। ছোটখাটো কিছু দল আছে তাদেরও কিছু অসম্মতি আছে এরকম নয়। ১, ২ হচ্ছে আপনি ১ম এই আসি জামায়াতের প্রসঙ্গে। জামায়াত দলটি সম্পর্কে ভারত সরকারের প্রধান ২ টি রাজনৈতিক দলের কোন সম্পর্ক নেই। হবেও না। রাজদর্শগত কারণে। এবং যেটা আছে হয়তো ভারতেও তো এ ধরনের কিছু শক্তি আছে, নেই যে তা নয়। তারা তো ওদের মতামতটাকে এখানে মানে প্রচার করেন প্রচার করেন। আপনি দেখেছেন যে কেউ বলেছে যে তাদের মত সমমত পোষণ করে যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেওয়া উচিত। এরকম তারা কোনো ভারতের কোনো পলিসিকে নিয়ন্ত্রণের ভূমিকায় থাকেন না। তাদেরকে নিয়ে ভেবে কোনো লাভ নেই। বাংলাদেশে বিরাট প্রচার হতে পারে। কিন্তু ভারতে তাদের কোনো ভ্যালু অর্থ যদি বলেন ভ্যালু নেই। কংগ্রেস এবং বিজেপির আওয়ামী লীগ সম্পর্কে অবশ্যই সহমর্মিতা এবং কনসেনসাস আছে গৌতম জি, সিদ্ধান্তে দেখেন, কোনো বিরোধিতা আপনি নয়। যেটা কিন্তু কিন্তু বিএনপি সম্পর্কে যদি বলেন হ্যাঁ, ভারত সরকারের সম্পর্ক একটা সময় আপনি হয়তো জানেন যে বিএনপির কিছু নেতা ভারতে এসেছিলেন তারা কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে দেখাও করেছে। রাহুল গান্ধী দেখা করেছেন কারণ আমি নিজে সেই খবর লিখেছিলাম। আর ২ হচ্ছে যে তিনি এছাড়া বিএনপির নেতারা ১৮ র আগে এসেছিলেন। এবং এখনো কেউ এসেছিলেন। বিএনপির একজন বড় নেতা ৯ বছর ভারতে ছিলেন। ৯ বছর। তার সঙ্গে কি ভারত সরকারের কোনো কথা হয়নি? এ তো তিনি অস্বীকার করলেও ভারতের কেউ তো বলবে না। কিন্তু তার পক্ষে তো বলতেই হবে যে হ্যাঁ, কথা হয়েছে। নাকি তিনি আরামে খুব একটা খারাপ ছিলেন না কিন্তু। ভালো গেস্ট হাউসে ছিলেন, ভালোভাবেই ছিলেন। তিনি তো ফলে তিনি ভারতকে ভালো জানেন অন্য বিএনপি নেতাদের তুলনায়। আমি বলছি না যে তিনি অনেকে আপনাদের ওখানে একটা লেবেল করে দেওয়ার এই প্রবণতা আছে। না তিনি ভারতের কোনো এজেন্ট নন। তিনি বাংলাদেশের বিএনপিরই এজেন্ট। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সম্পর্ক রাখার ক্ষেত্রে বলেন হ্যাঁ, একটা সেতু বন্ধনের কাজ হয়তো করতে পারেন। হচ্ছে না। কারণ ধরুন ভবিতব্য যদি এমনই হয় যে শেষ পর্যন্ত একটা নির্বাচন হলো। হওয়ার পর বিএনপি ক্ষমতায় এসে গেল যে আসাটা স্বাভাবিক বলে মনে হচ্ছে সকলের। আমি বলছি আওয়ামী লীগকে কনটেস্ট করতে দিক বা না দিক, দিলেও আওয়ামী লীগ হয়তো সেই ধরনের এখন এই মুহূর্তে হয়তো নাও করতে পারে।
কিন্তু বিএনপি যদি ক্ষমতা হলে ভারতকে তো বিএনপির সঙ্গে সেই সরকারের সঙ্গে সম্পর্ক রেখে চলতে হবে, তাই না? যেই বাংলাদেশের মানুষ যাকে নির্বাচন করবেন ১৫ বা ২০ বছর ধরে তারা শেখ হাসিনাকে নির্বাচন করেছিলেন, সে কারণে শেখ হাসিনার সঙ্গে ভারত সরকার সম্পর্ক রেখেছিল। বাংলাদেশ যদি ছুঁড়ে ফেলে দিয়েছে আজকে তারপরে তার সম্পর্ক তাকে তার প্রতি কৃতজ্ঞতাবশত তাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে। সেটার ঘটনা। সেটা সম্পর্ক আছে। রাজনৈতিক মতাদর্শ বলে তো একটা বিষয় আছে। সেই বিষয়টার সঙ্গে ভারত সরকারের অনেক মিল আছে আওয়ামী লীগের মতাদর্শ। যেটা বিএনপির সঙ্গে সেরকম তো আগে ছিল না। আমি শুনেছি ২০০১-০৬ এর আ যে স্মৃতি সেটার থেকেও বিএনপি বেরিয়ে আসতে চায়। তারা মনে করেন ভারত একটা প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র এবং তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে। আমেরিকা, রাশিয়া, চীন চাইলেও কিছু বাজে ভূমিকম্প হলে ইমিডিয়েট সাহায্য ভারতই করতে পারে। আমেরিকা পারে না করতে। কারণ তাই না? সেইটা একটা বিষয় আছে যে বিষয়টার কারণে বিএনপি চাইলেও বিএনপি ভারতের সঙ্গে আমার মনে হয় সম্পর্ক স্বাভাবিক উদ্যোগ করার সেটা তো মানুষের স্বার্থে না তাতে তো জনকল্যাণ হবে দুদেশে যেটা বন্ধ হয়ে আছে এখন ইউনূসের কারণে। বুঝতে পেরেছি। কিন্তু আমি যে প্রশ্নটি মাঝখানে করতে চেয়েছিলাম যে আপনি বলছেন যে জামাতের সঙ্গে সুসম্পর্ক ভারতের কোনদিনও হবে না। কিন্তু ভারতের হ্যাঁ, জামাতের নেতারা তো ভারত সফর করে এসেছেন। তারা তো না ভারতের কাছে এরকম তো দিল্লিতে নয়। না, ধর্ণা দিচ্ছেন। এরকম কোনো প্রমাণ নেই। জামাতের নেতারা ভারতে এসছেন। তার তো পাসপোর্টের স্ট্যাম্প থাকবে। তিনি দেখান একটা কেউ পাসপোর্ট খুলে ভারতীয় ইমিগ্রেশনের ছাপ আছে। তারা দাবি করছেন নাকি কে দাবি করছে? তারা যদি দাবি করেন তাহলে তো আসতে গেলে তো তারা তো বিনা ভিসায় আসেননি। কেন ভিসা জামাত নিয়ে কি এসছেন। ভারতে নিষিদ্ধ? তাহলে জামাত কি ভারতে নিষিদ্ধ? না ভারতে নিষিদ্ধ নয়। ভারতে নিষিদ্ধ নয়। জামায়াতে ইসলামী ভারতে নিষিদ্ধ নয়। কিন্তু জামায়াতে ইসলামের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক বিএনপি এবং আওয়ামী লীগ দুজনের সঙ্গেই ভারতের রাজনৈতিক দলের সম্পর্ক আছে। কংগ্রেস এবং বিজেপির সঙ্গে। যেমন চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আছে। জামায়াতের সঙ্গে ভারতের এরকম কোনো রাজনৈতিক দলের সম্পর্ক আছে বলে আমার জানা নেই। ফলে তাদেরকে তারা গোপনেও যদি এসে থাকেন আমি জানি না। গোপনে এসছেন কিনা এটা কনফার্ম করতে পারব না। আমার মনে হয় না। কারণ এটা যদি হয় এই মুহূর্তে যদি এই খবরটা রটে যেখানে একটা হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায়, তারা জামায়াতের সঙ্গে আলোচনা করছেন, তার কনস্টিটিউয়েন্সিতে তুলকালাম কাণ্ড ঘটে যাবে। তুলকালাম কাণ্ড ঘটে যাবে। রাজনৈতিকভাবে সম্ভবই নয় মোদী সরকারের পক্ষে জামায়াতকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া। কোনোভাবে তার সঙ্গে হাত মেলায় যেমন পাকিস্তানের সঙ্গে আচরণটা করেছেন মোদী, জামায়াতের সঙ্গে একই আচরণ করবেন। জি। দাদা আপনি জাতীয় পার্টির ব্যাপারে বলেননি এবং জাতীয় পার্টির ব্যাপারে জানতে চাই সেই সঙ্গে যে এই পরিস্থিতিতে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন তাতে বাংলাদেশি ডক্টর ইউনূসের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেয়া আদৌ সম্ভব কিনা? ইউনূস তো দেখুন ঘোষণা দিতে পারেন। নির্বাচন পরিচালনা করার জন্য তার অ্যাডমিনিস্ট্রেশন, নির্বাচন কমিশন এবং সেনাবাহিনী। সেনাবাহিনীকে বলা হয়েছে তাদের দেখতে। সুতরাং তারা যদি নির্বাচন ঠিকমতো পালন করতে পারেন, একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন করেন, কারণ আমরা তো দেখবো সবাই না নির্বাচনটা কেমন হচ্ছে। ফলে সেটা তো নিঃসন্দেহে তখনই বোঝা যাবে। ফলে এইটা নিয়ে আমি কোনো নেতিবাচক মন্তব্য করতে চাই না যে ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। ইউনূসের অধীনে নির্বাচন হবে কিনা এটা নিয়ে সংশয় আছে। এ বিষয়ে আমি একমত। এ বিষয়ে একমত। তো হলে কি হবে আগে থেকে আগাম বলা মুশকিল আরকি। সম্ভব নয়। ঠিক হবে না, উচিত হবে না। জি, বুঝতে পেরেছি। আপনার এই ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ। যদিও জাতীয় পার্টির ব্যাপারে প্রশ্নের উত্তর পাইনি, অন্য আরেকদিন আবার জানার চেষ্টা করব। আপনি ভালো থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক এই ছিল আমার এখনকার আয়োজনে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে আ পরিস্থিতি কোন দিকে শেষ পর্যন্ত যায়, কখন কোন দিকে মোড় নেয় বলাটা প্রায় অসম্ভব একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে সহসা যে এর থেকে উত্তরণের পথ নেই, এই আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন যে সংকট আরো ঘনীভূত হবে। তবে টানেলের অন্ধকার, টানেলের শেষ প্রান্তে যেমন আলো থাকে